সুপ্রিয় শ্রোতা, আসসালামু আলাইকুম। আমি অ্যাডভোকেট মোহাম্মদ আমিনুল ইসলাম চৌধুরী সোহাগ আছি আপনাদের সাথে। সুপ্রিয় শ্রোতা, এক ভাই প্রশ্ন করেছে যে তার চাচাতো ভাইয়েরা হুমকি ধামকি দিচ্ছে তাদের যে ভূমি, সেই ভূমি থেকে উৎখাত করার জন্য। অর্থাৎ চাচাতো ভাইদের পেশি শক্তি বেড়ে গেছে, হঠাৎ করে তারা আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে গেছে, ধরারে সরাগ্রাণ করে না, সমাজের কোনো বিধি ব্যবস্থায় তারা মানতে চায় না। তাদের থেকে একটু দুর্বল তার চাচাতো ভাইরা তাদের সম্পত্তি দখল করার জন্য তারা বিভিন্নভাবে হুমকি দামকি দিচ্ছে এবং তাদের যে সম্পত্তি সেখান থেকে উৎখাত করার জন্য বিভিন্ন ভয়ভীতি দেখাচ্ছে। আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে যারা এ ধরনের সমস্যায় আপনারা কবলিত হয়েছেন ইতিমধ্যে, অথবা দীর্ঘদিন ধরে আপনারা এ ধরনের সমস্যায় ভুগতেছেন, অথবা দেখা গেছে আপনারা বেশ কিছুদিন ধরে, বেশ কয়েক বছর পূর্বে আপনারা আপনাদের সম্পত্তি থেকে বেদখল হয়েছেন, আপনারা কোনো প্রতিকার বেছে নিতে পারেননি। এই ধরনের সমস্যা মোকাবেলা করার জন্য আইনি কী পদক্ষেপ আছে, এ সকল বিধিবিধান নিয়ে আজকে এই ভিডিওতে আলোচনা করব। অবশ্যই সকলকে আমার সাথে থাকার জন্য রিকোয়েস্ট করব এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সুপ্রিয় শ্রোতা, আমরা জানি যে ভূমি থেকে বেদখল হওয়ার কতগুলো পর্যায় আছে। যেমন আপনি 5 দিন আগে ভূমি থেকে বেদখল হলেন, অথবা 5 মাস আগে ভূমি থেকে বেদখল হলেন, অথবা দেখা গেছে 5 বছর, 7 বছর, 10 বছর হয়ে গেছে আপনি ভূমি থেকে বেদখল হয়ে গেছেন। এখন এই যে ক্যাটাগরিগুলা, অর্থাৎ 2-4 দিন হয়ে গেছে আপনি ভূমি থেকে বেদখল হয়েছেন, অথবা ভূমি থেকে বেদখল করার জন্য আপনাকে বিভিন্নভাবে ফোর্স করতেছে, সেই ক্ষেত্রে এক ধরনের রেমেডি। আবার দেখা গেছে 4 মাস, 5 মাস, অনূর্ধ্ব 6 মাস, অর্থাৎ 6 মাস হয়নি, 6 মাসের ভিতরে এরকম ঘটনা ঘটেছে, তাহলে এক ধরনের প্রতিকার। আবার দেখা গেছে যে 6 মাসের অধিক হয়ে গেছে, দীর্ঘ 8 বছর, 10 বছর, 12 বছরের নিচে, তাহলে এক ধরনের প্রতিকার। আবার 12 বছরের অধিক হয়ে গেলেও সেই ক্ষেত্রেও কিছু প্রতিকার আছে। এই সকল নিয়েই কিন্তু আমরা আলোচনাটা মূলত করব। অবশ্যই সঙ্গে থাকবেন এবং ভিডিওটি কোনো স্কিপ না করে দেখার জন্য অনুরোধ করব। এজন্যই আপনি যদি এই ভিডিওটি পুরো দেখেন, তাহলে আপনি যেই সমাজ থেকে এই ভিডিওটি দেখছেন সেই সমাজের আপনি সব থেকে জ্ঞানী লোক হয়ে যাবেন, বিশেষ করে এই ক্ষেত্রে। কারণ এখানে কোন কোন আইনে এবং কোন কোন বিধি বলে এই মোকদ্দমাগুলো করা যায় এবং কিভাবে কোন কোর্টে গিয়ে করবেন, কি প্রতিকার পাবেন, সব কিন্তু আমি এই ভিডিওর মাধ্যমে আজকে বলে দিব। তাই আবার অনুরোধ করব, এটি স্কিপ করার চেষ্টা করবেন না, ধৈর্য ধরে একটু দেখার চেষ্টা করুন। প্রথমেই আসি, আপনাদের যদি কোনো ভয়ভীতি কেউ দেখিয়ে থাকে, হুমকি ধামকি দেখিয়ে থাকে, তাহলে আপনারা প্রথমে যে কাজটি করতে পারেন, লোকাল গভর্নমেন্ট অর্থাৎ স্থানীয় সরকার, চেয়ারম্যান, মেম্বার আমরা যেটাকে বলি, অর্থাৎ ইউনিয়ন কাউন্সিল। ইউনিয়ন কাউন্সিল হলে ইউনিয়ন কাউন্সিলের চেয়ারম্যান বরাবর আপনারা একটা লিখিত অভিযোগ দিতে পারেন। আর যদি পৌরসভা হয় তাহলে পৌরসভার চেয়ারম্যান বরাবর একটা লিখিত অভিযোগ জানাতে পারেন। আর যদি সিটি কর্পোরেশন হয় তাহলে যে ওয়ার্ড কাউন্সিলর আছে সেই ওয়ার্ড কাউন্সিলরের কাছে একটা লিখিত অভিযোগ দিতে পারেন। সেই ক্ষেত্রে ওই ওয়ার্ড কাউন্সিলর অথবা চেয়ারম্যান সাহেব কী করবে, উভয় পক্ষকে একটা নোটিশ জারি করবে। নোটিশ জারি করার পর যদি তারা আসে এবং সেই ক্ষেত্রে যদি তারা সেই সালিশে বসে এবং উভয়ের কথা শুনে যদি আপনার ন্যায্য অধিকার এবং ন্যায্য যে পাওনা সেটা যদি মিটিয়ে দেয়, তাহলে কিন্তু আপনার টাকা পয়সা খরচ হলো না এবং অল্পতেই কিন্তু আপনার ঝামেলাটা মিটে গেল। সেই ক্ষেত্রে কিন্তু বাড়তি কোনো হ্যাচেল পোহাতে হলো না। এরপরও যদি দেখেন যে না, এটা হচ্ছে না, আরও ঝামেলা করতেছে এবং প্রতিনিয়তই হুমকি দিচ্ছে, মাঝে মাঝে জমিতে এসে খুঁটা গাড়তেছে, তাহলে আপনি পার্শ্ববর্তী থানায় অর্থাৎ আপনার নিকটস্থ যে থানা আছে সেখানে একটা জিডি করবেন। জিডি করার পর আপনাদের যে জেলা প্রশাসক, সেই জেলা প্রশাসক বরাবরে 107 ধারায় অর্থাৎ সিআরপিসির 107 ধারায় একটা লিখিত অভিযোগ জানাবেন। সেই ক্ষেত্রে আপনাদের একজন অ্যাডভোকেটের প্রয়োজন হবে, অর্থাৎ ওই অ্যাডভোকেটের মাধ্যমে আপনারা 107 ধারায়, গ্রামে অনেকে 7 ধারাও বলে, এই 7 ধারায় অর্থাৎ 107 ধারায় আপনারা একটা পিটিশন মামলা জারি করবেন। সেই ক্ষেত্রেও
এডিএম সাহেব উভয় পক্ষকে নোটিশ করবে এবং নোটিশ করার পরে শুনানির অন্তে যে ব্যবস্থা নেওয়ার দরকার সেটাই সে করবে। আবার দেখা গেল যে এটার বিপরীত ঘটল। কীরকম? যে অলমোস্ট আপনাকে জমি থেকে বিতাড়িত করছে, খুবই সাম্প্রতিক সময়। সেই ক্ষেত্রে আপনি 144 ধারা 145 ধারায় সেম কোর্টে অর্থাৎ ডিসি কোর্টে আপনি একটা পিটিশন মামলা করতে পারেন। সেই ক্ষেত্রে কি হবে? আপনি যদি উক্ত সম্পত্তিতে বহাল থাকেন, অর্থাৎ বিগত 2 বছর ধরে যে বহাল থাকবে, বিগত 2 বছর অর্থাৎ যেদিন থেকে এই মামলার কারণ উৎপত্তি ঘটবে, যেদিন থেকে গ্যাঞ্জামটা শুরু হলো, সেদিন থেকে বিগত 2 বছর যার দখলে উক্ত জমি থাকবে তাকে কিন্তু ডিসি মহোদয় জমি বুঝিয়ে দিবেন। অর্থাৎ এটা দীর্ঘ সময় না, এটা 6 মাস বা 8 মাসের জন্য এই আদেশটা বহাল থাকে। এর ভিতরে আপনাকে অন্য রেমেডি খুঁজতে হবে। কি রেমেডি খুঁজতে হবে সেদিকেও আমরা আসতেছি। এরপরে আসুন, আপনি কোনো একটা অস্থায়ী অর্থাৎ আপনার সেখানে সত্ত্ব আছে কিন্তু সত্ত্বটা একটু ভিন্ন। কীরকম? দেখা গেছে আপনি একটা দোকান ঘর একজনের কাছ থেকে ভাড়া নিছেন অথবা একটা সম্পত্তি লিজ নিছেন, কিন্তু ওই সম্পত্তিটা কিন্তু আপনার না। আপনার কীরকম? আপনি ওখানে ভাড়া, সেই ভাড়া হিসাবে আপনি ওই সম্পত্তির মালিক। অর্থাৎ যতদিন আপনার ডিড আছে ততদিন আপনি ওই সম্পত্তির মালিক। কিন্তু দেখা গেল যতদিন ডিড অনুযায়ী আপনাকে ওখানে থাকার কথা ততদিন আপনাকে রাখলো না এবং আপনাকে কোনো নোটিশ জারি না করেই আপনাকে দোকান থেকে বের করে দিল বা ওই লিজ সম্পত্তি থেকে বের করে দিল। তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনি ওই যেদিন থেকে আপনাকে বের করে দিল সেই দিন থেকে 6 মাসের মধ্যে আপনি এচআর অ্যাক্টের অর্থাৎ সুনির্দিষ্ট পূর্তিকার আইনের 9 ধারা অনুযায়ী আপনি একটি দেওয়ানি আদালতে মামলা করতে পারবেন। এই দেওয়ানি মামলা করতে গেলে আপনাকে নির্দিষ্ট কোর্ট ফি দিতে হবে, অর্থাৎ ওই সম্পত্তির যে মূল্য সেই অ্যাড ভ্যালুরাম কোর্ট ফি তার অর্ধেক আপনাকে দিতে হবে। অর্থাৎ নির্দিষ্ট পরিমাণ কোর্ট ফি দিয়ে আপনাকে এই মামলাটা দেওয়ানি আদালতে করতে হবে এবং অবশ্যই এই ক্ষেত্রে একজন বিজ্ঞ লয়ার আপনার দরকার হবে। এরপর আসি যে আপনার সত্য সাব্যস্ত দখল, অর্থাৎ আপনার ওই জমিটা আপনার বাপদাদার অথবা আপনি ক্রয় করেছেন সেই সূত্রে মালিক, কিন্তু আপনাকে জমি থেকে বিতাড়িত করছে, জমি থেকে জোরপূর্বক আপনাকে বেদখল করছে। সেই ক্ষেত্রে কিন্তু আপনি এই সকল যে পূর্বে যে রেমেডির কথা বললাম সেগুলি আপনি সাময়িক পাইলেও পরবর্তীতে সেই সম্পত্তি নিয়ে যদি আরও জটিলতার সৃষ্টি হয় সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে সুনির্দিষ্ট পূর্তিকারের 8 ধারা এবং 42 ধারার সমন্বয়ে সত্য সাব্যস্ত ঘোষণামূলক মামলা করতে হবে, অর্থাৎ সত্য উদ্ঘাটন সহ ঘোষণামূলক মামলার করতে হবে। এবং এই সত্যের মামলা করতে গেলে আপনাকে অ্যাড ভ্যালুরাম কোর্ট ফি অর্থাৎ মূল্যানুপাতিক কোর্ট ফি দিতে হবে, অর্থাৎ ওই সম্পত্তির যা মূল্য তার 2% আপনাকে দিয়ে এই মামলাটা করতে হবে। এই মামলা অবশ্যই দেওয়ানি প্রকৃতির এবং দেওয়ানি আদালতে সাধারণত এই মামলা করা হয়ে থাকে। তাহলে সুপ্রিয় শ্রোতা, আমরা কি পেলাম? আপনাদেরকে যদি হুমকি ধামকি দেয় তাহলে আপনারা প্রথমত যে স্থানীয় সরকার, সেই স্থানীয় সরকার বরাবরে একটা লিখিত অভিযোগ দিয়ে আপনারা সুরাহার ব্যবস্থা করতে পারেন। দ্বিতীয়ত আপনারা আপনাদের যে স্থানীয় যে থানা আছে অর্থাৎ আপনি যে থানার অন্তর্ভুক্ত সেই থানায় একটা জিডি করতে পারেন। এরপরে ডিসি বরাবর অর্থাৎ ডিসি কোডে এডিএম বরাবরে আপনারা একটা 107 ধারার পিটিশন মামলা করতে পারেন। আবার 144, 145 ধারায় সাধারণত জমি জমা সংক্রান্ত হলে 145 ধারায় এই পিটিশন মামলাটা করা হয়। এই পিটিশন মামলা করে আপনারা আপনাদের সাময়িক অসুবিধা থেকে পরিত্রাণ পেতে পারেন এবং যদি দোকানপাট বা এ ধরনের কোনো লিজ সম্পত্তি হয়ে থাকে সেখান থেকে যদি আপনারা আনইথিক্যাল যদি বেদখল হয়ে থাকেন তাহলে সেই ক্ষেত্রে আপনারা 6 মাসের মধ্যে অর্থাৎ যেদিন থেকে এই ঘটনাটা ঘটলো সেই 6 মাসের মধ্যে আপনি এছাড়া একটা 9 ধারা অনুযায়ী মামলা করতে পারবেন। আর যদি সত্য সাব্যস্ত দখল উদ্ধার হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনারা এসআর অ্যাক্টের অর্থাৎ সুনির্দিষ্ট পূর্তিকার 8 ধারা এবং 42 ধারার সমন্বয়ে আপনারা সত্য ঘটনার সত্য উদ্ঘাটনের মামলা করতে পারবেন। এখন অনেকে আমাকে প্রশ্ন করবেন, আমি জানি যে আমরা অলরেডি 50 বছর বা 30 বছর বা 20 বছর আগে আমরা সম্পত্তি থেকে বেদখল হয়ে গেছি, এখন কি তাহলে আমরা এই সম্পত্তি থেকে অর্থাৎ আমরা কি তাহলে কোনো রেমেডি পাবো না, এই সম্পত্তি কি আমরা ফিরে পাবো না? অবশ্যই আপনারা সম্পত্তি পেতে পারেন। সেই ক্ষেত্রে এখানে একটা ব্যাপার আছে, অর্থাৎ আপনি যদি
আপনার অধিকার সম্পর্কে সচেতন না হন, তাহলে আপনি এই মামলা করতে পারবেন না এবং এই রেমেডি পাবেন না। কিন্তু আপনি আপনার সত্য সম্পর্কে আপনি সচেতন, অর্থাৎ আপনার ঘটনাটা ঘটছে ঠিকই 50 বছর আগে, কিন্তু আপনি জানছেন মাত্র 5 দিন আগে, সেই ক্ষেত্রে কিন্তু আপনি মামলাটা করতে পারবেন। অর্থাৎ আপনি যেদিন থেকে এই ঘটনাটা জানলেন বা এই সত্য সম্পর্কে আপনি ওয়াকিবহাল হলেন, সেদিন থেকে 12 বছরের মধ্যে আপনি সত্যের মামলা করতে পারবেন। কিন্তু আপনার চোখের সামনেই অন্য এক ব্যক্তি ভোগ দখল করে আসে এবং আপনি তাকে 12 বছর, 14 বছর, 18 বছর, 50 বছর কিছুই বলেননি, এখন হঠাৎ করে আপনার ওই সম্পত্তির প্রতি খুব মায়া জন্মে গেছে, এখন ওই সম্পত্তি আপনার দরকার, সেই ক্ষেত্রে কিন্তু আপনি এই ধারায় মামলা করতে পারবেন না। সুপ্রিয় শ্রোতা, আজকের এই আলোচনাটা যদি আপনাদের ভালো লাগে এবং আপনাদের যদি উপকারে আসে, তাহলে অবশ্যই যারা এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।